টিনেজারদের মনে বিভিন্ন জিনিস নিয়ে যে কিউরিসিটি কাজ করে এটা তো আমাদের সকলেরই জানা, কিন্তু তাদের সবথেকে বেশি কিউরিসিটি কাজ করে কোন টপিকের উপর জানেন? সেক্সুয়াল টপিকের উপর। আর তারা যখন এ ব্যাপারে কোনো কিছু জানতে চেয়েও জানতে পারে না, তখন তারা বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে এবং পরবর্তীতে তাদের লাইফে এটার প্রভাব খুব বাজেভাবে পড়ে। আর এই ব্যাপারগুলোই আমরা আজকের গল্পে দেখতে চলেছি। বলছিলাম 2013 সালে মুক্তি পাওয়া বালাক পালাক মুভির কথা। তো চলুন বেশি স্পয়লার না দিয়ে দুষ্টু ছেলেমেয়েদের কাণ্ড কারখানা দেখে আসি। আজকের গল্পটা কিশোর কিশোরীদের সেক্স এডুকেশন নিয়ে। গল্পতে আজকাল টিনেজ বাচ্চাদের সেক্স এডুকেশন কতটা ইম্পর্টেন্ট সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের শুরুতে অবিনাশ নামের এক লোক তার ছেলেকে মারপিট করতে থাকে। অবিনাশ তার ছেলেকে বলতে থাকে, তুমি আমার কাছে যা চেয়েছো সব তোমাকে দিয়েছি। তোমার কাছে মোবাইল আছে, ল্যাপটপ আছে, গিটার আছে, খেলার জন্য যাবতীয় সরঞ্জাম আছে, তারপরেও তুমি কেন পড়ায় মন দিচ্ছ না? এরপর হঠাৎই অবিনাশ তার ছেলের রুমে কিছু ডিভিডি খুঁজে পায়। ডিভিডিগুলো দেখে অবিনাশের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কারণ ডিভিডিগুলো ছিল 18+ ভিডিওর। সে চিন্তা করতে থাকে মাত্র 12 বয়সের ছেলের কাছে এই ধরনের জিনিসপত্র কিভাবে থাকতে পারে। ব্যাপারটা নিয়ে অবিনাশ প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার ছেলে শ্লোকের রুম থেকে বেরিয়ে আসে। অবিনাশের ওয়াইফ তাকে জিজ্ঞেস করে, তুমি শ্লোককে কেন এত বকাবকি মারপিট করছো? তখন অবিনাশ ডিভিডিগুলো তার ওয়াইফকে দেখায় আর বলে, দেখো তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে কি সব করে বেড়াচ্ছে। এগুলো তোমার ছেলের রুম থেকে আমি পেয়েছি। পড়াশোনা না করে সে এগুলো নিয়েই সময় নষ্ট করছে। এগুলো দেখে শ্লোকের মায়েরও কিছুক্ষণের জন্য শক খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরপরেই আমরা অবিনাশের ছোটবেলা দেখতে পাই। অবিনাশ যখন টিনেজার ছিল তখন তার স্কুলে 3টা বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লাসে অবিনাশ পড়াশোনায় নাম্বার 1 ছিল। তার বাবা মা তাকে কাজের জন্য কোনো রকম সময় দিতে পারে না, কিন্তু তবুও সে পড়াশোনাটা ঠিক মতো করে। এই মেয়েটার নাম ডলি। ডলিও অবিনাশের মতোই পড়াশোনায় নাম্বার 1। আর এই ছেলেটার নাম ভাগ্য। সে পড়াশোনাতে এদের মতো অতটাও ভালো না, বরং প্রচন্ড ফাঁকিবাজ। সবসময় সে বন্ধুদের খাতা কপি করে পাশ করে। আর সর্বশেষ এই মেয়েটার নাম হলো কিউ। সেও সবসময় পড়াশোনায় নাম্বার 1 হয়। এদিকে সে প্রচন্ড ধর্মভীরু একটা মেয়ে। এরা 4 জন নিজেদের জীবনে খুবই খুশি ছিল। এরা একসাথেই স্কুলে যাওয়া আসা করতো, একসাথেই খেলাধুলা করত। এরই মধ্যে অবিনাশের এলাকায় একটা বিষয় নিয়ে খুব কানাঘুষা হতে থাকে। বিষয়টা হলো, এই এলাকার একটা মেয়ে আর একটা ছেলে তাদের বাড়ি থেকে পালিয়ে যায়। আর প্রত্যেকটা এলাকায় কিছু মহিলা থাকে এই কাহিনীগুলো নিয়ে জলঘোলা করার জন্য। এখানেও ব্যতিক্রম কিছু না। যে মেয়েটা পালিয়ে যায় তার নাম ছিল জ্যোতি। এদের মধ্যে এক মহিলা বলে, এই মেয়ের কোনো লজ্জা শরম নেই, তার এমন কাজ করার আগে অনেক কিছু ভাবা দরকার ছিল। এই মহিলা জ্যোতিকে নানাভাবে গালাগালিও করতে থাকে। আর এসব কথাবার্তা এরা 4 বন্ধু শুনে ফেলে। কিন্তু এই 4 জনের সবকিছুতেই কৌতূহল অনেক বেশি। আর এটা অস্বাভাবিক কিছু না, কারণ এই বয়সে টুকটাক সবকিছুতে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। মহল্লার মহিলাটার মুখে আজব একটা গালি শুনে তারা 4 বন্ধু এটার অর্থ খুঁজে বের করার মিশনে নামে। তারা ডিকশনারিতে খুঁজতে থাকে ওই গালির অর্থ, কিন্তু কোথাও তারা এই গালির অর্থ খুঁজে পায় না। এরপর উপায় না পেয়ে তারা 4 বন্ধু বিশু নামের একটা ছেলের কাছে যায়। ছেলেটা ভীষণ দুষ্টু প্রকৃতির। 4 বন্ধুকে গালির অর্থ না বুঝিয়ে এই 4 জনকে সে অ্যাডাল্ট বই পড়তে দেয় আর বলে, এই বই পড়লে তোমরা সবকিছু বুঝে যাবে। এরপর 4 বন্ধু বইটা নিয়ে বাড়ির সিক্রেট প্লেস খোঁজে। যখনই তারা সময় পায় তখনই বইটা পড়তে শুরু করে। বইটা তাদের পড়তে বেশ মজাই লাগে। আগ্রহের সাথে তারা বইটা পড়ায় মগ্ন থাকে। এরপর একদিন অবিনাশ যখন বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে বইটা পড়তে থাকে, এমন সময় ওই মহিলার কদম চাচা অবিনাশকে এভাবে দেখে ফেলে। সে অবিনাশকে বলে, এইখানে কি বই পড়ার জায়গা? অবিনাশ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কদম চাচা এই কথা অবিনাশের বাবাকে জানিয়ে দেয় যে, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে কিসের যেন একটা বই পড়ে, ছেলের দিকে একটু খেয়াল রেখো, বয়সটা খুব খারাপ তো। কিন্তু অবিনাশের বাবা এই ব্যাপারটা তেমন সিরিয়াস ভাবে নেয় না। অবিনাশ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে তার বাবা বাসায় এসেই তার বই খুঁজতে শুরু করবে, তাই সে জলদি সমস্ত বই ভাগ্যকে দিয়ে দেয়। যাই হোক, একদিন বিশু অবিনাশের মহল্লায় আসে অবিনাশ আর তার বন্ধুদের কাছ থেকে বইগুলো নেওয়ার জন্য। বিশু এরপর মহল্লার ভিতর একটা রুমে নেহা নামের একটা মেয়েকে দেখতে পায়, যে কিনা জোরে সাউন্ড দিয়ে গান চালিয়ে তার রুমের ভিতর নাচানাচি করতে থাকে। নেহাকে দেখে বিশুর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। কিছুক্ষণ পর বিশু এই খবরটা অবিনাশ আর তার বন্ধুদের জানিয়ে দেয়। সে বলে, আমি আজকে একটা জবরদস্ত হট মেয়েকে দেখেছি। এই কথা শুনে এই 4 বন্ধু বিশুকে মারতে যায়, কারণ মেয়েটা আর কেউ নয়, তাদেরই প্রতিবেশী। আর নেহাকে তারা বড় বোনের মতো দেখে। বিশু তখন বলে, বড় বোনের মতো, কিন্তু বোন তো আর না। আর এই ধরনের সম্পর্ক আমাদের নিজেদেরই বানানো। এই দুনিয়ায় রয়েছে শুধুমাত্র পুরুষ আর নারী। এবার 4 বন্ধু বিশুর উপর রেগে যায় আর বলে, নেহা দিদিকে আমরা কোনোদিনও কুনজরে দেখিনি। কিন্তু ধীরে ধীরে এদের 5 জনের সেক্স সম্পর্কে কৌতূহল আরো বাড়তে থাকে। বিশু বলে, আমাদের উচিত এই সমস্ত জিনিস লাইভে দেখা, তবেই না আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হবে। বিশু আরো বলে, আমি তো আছি, তোমরা এগুলো নিয়ে চিন্তা করো না। এরপর বিশুর বুদ্ধিতে এই 5 জন মহল্লার প্রত্যেকটা ঘরের সামনে আড়ি পাততে শুরু করে। কিন্তু তাদের কাছে সবকিছুই নর্মাল লাগে। সবাই রাতের বেলা ঘুমায়। এরপর ঘুরতে ঘুরতে তারা 5 জন একটা ঘরের সামনে এসে পড়ে। এই ঘরে এক দম্পতি নতুন নতুন বিয়ে করেছে, কিন্তু এই কাপলের মধ্যে কিছু কর্মকাণ্ড দেখে এরা 5 জনা লাইভ দেখতে পারে না। এবার তারা ভাবতে থাকে, যদি তাদের দেখতেই হয় তবে কিভাবে দেখা যায়। এবার বিশু সবাইকে বলে, আমার কাছে আরো একটা অপশন আছে।
সেটা আর কিছুই না, ব্লু ফিল্ম মানে পর্ন ভিডিও। এটা দেখার জন্য আমাদের ভিসিআর আর ক্যাসেট প্রয়োজন, আর এই সব কিছুর জন্য আমাদের 115 রুপি দরকার। আর এরপর থেকে তারা 5 জন 115 রুপি জমাতে শুরু করে। কিছুদিন পর তাদের জমানো টাকা রেডি হলে তারা ক্যাসেট আর সিডি কিনে নিয়ে আসে। তো যাই হোক, তারা সবাই অবিনাশের বাসায় ওসব দেখার প্ল্যান করে। অবিনাশের বাসায় তার বাবা মা কেউই থাকে না। প্রথমবারের মতো এরা 4 জন পর্ন দেখতে বসে, তাই এই 4 জনের মধ্যে অদ্ভুত একটা ফিলিংস জাগতে শুরু করে। তাছাড়া ভিডিও শুরু হতেই ভিডিওর ভেতরের সিন দেখে সবার শক খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়, বিশেষ করে কিউ এর, কারণ সে প্রচন্ড ধর্মভীরু টাইপের মেয়ে। এদিকে ঘরে ফিরে আসার পর কিউ বমি করে দেয়, তার মাথার মধ্যে ওইসব ঘুরপাক খেতে থাকে। তার মা তাকে কলা খেতে দেয়, কিন্তু কিউ সেটাও ছুঁড়ে ফেলে দেয়, কারণ কলাও তার কাছে খেতে ঘেন্না লাগে। এরপর কিউ ডলির কাছে এসে বলে, আমার ওইসব ভিডিও দেখার পর থেকেই আমি কিছু খেতে পারি না, আমার খুব বমি পায়। ডলি বলে, কই, আমার সাথে তো এমনটা হয়নি, আমি তো ঠিকঠাকই আছি, আসলে ওইসব তোর মনের সমস্যা। অন্যদিকে অবিনাশ আর ভাগ্য রাস্তাঘাটে প্রত্যেকটা মেয়ের দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। কিউ এর মা তার বন্ধুদেরকে তাদের বাড়িতে ডেকে পাঠায়, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার সময় অবিনাশের প্রচন্ড ভয় করে। তার মনে হতে থাকে কিউ আবার তার বাড়িতে সবকিছু বলে দেয়নি তো। কিন্তু এখানে ঘটে অন্য একটা ঘটনা। কিউ এর মা বাকি 3 জনকে বলে, তোমাদের খেলাধুলার জন্যই আজ কিউ এর শরীর খারাপ করতে শুরু করেছে। কিন্তু বকাঝকা খেয়ে 3 জন বাইরে এসে খুব হাসাহাসি করতে থাকে। এরপর অবিনাশ আর ভাগ্য আবারও পর্ন দেখার প্ল্যান করে, কিন্তু ডলি তাদেরকে মানা করে আর বলে, আমাদের এইসব জীবনে একবার দেখার দরকার ছিল, আর আমরা তা দেখে ফেলেছি, এবার আমাদের নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। এই কথাগুলো অবিনাশ আর ভাগ্য বিশুকে গিয়ে জানায়। বিশু বলে, আরে ভাই, বেশিরভাগ মেয়েরাই পর্ন দেখতে পছন্দ করে না, কিন্তু কিছু মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এগুলো দেখে। তোমরা তোমাদের বান্ধবীদের কথা বাদ দাও, বরং আমরা 3 জনই এগুলো দেখব। এরপর অবিনাশ একদিন কিউকে বলে, তুমি কি আমার সাথে আরো একবার ব্লু ফিল্ম দেখতে চাও? কিউ এতে রাজি হয়ে যায়। অবিনাশ এবার মনে করতে থাকে কিউ হয়তো তাকে পছন্দ করে, আর এজন্যই কিউ তার সাথে সব দেখতে রাজি হয়ে যায়। অবিনাশ কিউকে নিয়ে ভুলভাল স্বপ্ন দেখতে শুরু করে, এমনকি সে স্বপ্নে দেখে যে তারা বিয়ে করছে। পরদিন ডলি অবিনাশকে অনেক কথা শোনায়, কারণ অবিনাশ আর ভাগ্য নেহাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তারা বলে নেহা দেখতে পুরাই হিরোইনের মতো। এসব শুনে ডলির প্রচন্ড রাগ হয়ে যায়। সে বলে, কদিন আগে বিশু নেহাকে নিয়ে উল্টাপাল্টা বলাতে তোমরা বিশুকে কথা শোনালে, আর এখন নিজেরাই এমন বলছো। ভাগ্য বলে, নেহা আমার আপন বোন না, আর নেহা অনেক সেক্সি ড্রেস পরে, যা আমার দেখতে ভালোই লাগে। এই কথা শুনে ডলি প্রচন্ড রেগে গিয়ে বলে, এখন যদি আমিও এমন ড্রেস পরে তোমাদের সামনে আসি, তবে কি তোমরা আমাকেও এমন চোখে দেখবে? এটা বলে ডলি সেখান থেকে উঠে চলে আসে। কিউ ডলির রাগ ভাঙাতে অনেক করে বোঝায়, কিন্তু ডলি কিছুতেই তা বুঝতে চায় না। এরই মধ্যে ভাগ্য চিল্লাতে থাকে আর বলে, যে যাই বলুক, আমি নেহাকে ভালোবাসি। এটা শোনার পর অবিনাশও ভাগ্যকে সাপোর্ট করে, আর এজন্য কিউ এরও রাগ হয়ে যায়। কিউ রেগে যাওয়ায় অবিনাশ ভাগ্যকে বকতে শুরু করে। অবিনাশ বলে, তুমি যা করতে চলেছো তা ঠিক হচ্ছে না। এদিকে ভাগ্য নেহার সাথে বন্ধুত্ব করতে উঠে পড়ে লেগে যায়। রেগুলার কিছু না কিছু বাহানা তৈরি করে সে নেহার সাথে দেখা করে। ভাগ্যের নজর সবসময় নেহার শরীরের উপরই থাকে, কিন্তু নেহা তাকে ছোট ভাইয়ের চোখেই দেখে। ওই দিন রাতে অবিনাশের মহল্লায় সব এলাকাবাসী মিলে মুভি দেখতে বসে। মুভি দেখতে বসে অবিনাশ কিউকে দেখে আনমনে লজ্জা পেয়ে হাসতে থাকে আর কিউ এর হাত ধরে বসে। ব্যাপারটা কিউ এর একটুও ভালো লাগে না। পরদিন কিউ অবিনাশকে বলে, গত রাতে তুমি যা করেছো তা আমার একদম ভালো লাগেনি। আরে, আমি তো তোমাকে রাখি বন্ধনে রাখি পরাতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? অবিনাশ কিউকে বোঝাতে থাকে যে সে তাকে পছন্দ করে, কিন্তু কিউ অবিনাশের কোনো কথাই শোনে না। অন্যদিকে ভাগ্য নেহাকে প্রপোজ করে দেয়। নেহা ভাগ্যকে ছোট ভাইয়ের চোখে দেখে, তাই সে বোঝাতে থাকে এইসব ভালোবাসা না, এগুলো হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন। কিন্তু ভাগ্য কিছুতেই তা বুঝতে চায় না। আর নেহা মহল্লার কদম চাচাকে সবটা খুলে বলে, আর কদম চাচা ভাগ্যের বাবার কাছে যায় বিষয়টা জানাতে। কিন্তু ভাগ্যের বাবা তার ছেলের উপর অনেক ভরসা করে, তাই সে মনে করে কদম চাচা হয়তো বানিয়ে বানিয়ে তার সাথে এসে তার ছেলের নামে কথা বলছে। এদিকে মহল্লায় এই বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে যায়, আর 4 বন্ধুর একসাথে মেলামেশাও বন্ধ হয়ে যায়। 4 বন্ধু তাদের 4 জনকে খুব মিস করতে শুরু করে দেয়। এরপর যখন বিশু আবার অবিনাশের মহল্লায় আসে, তখন সে মহল্লার কদম চাচার সামনে পড়ে যায়। বিশুর কাছে তখন ওই বইগুলো ছিল যেগুলো সে তার বন্ধুদের কাছে দিতে যাচ্ছিল। কদম চাচা তখন বিশুকে বলে, এই ধরনের বই আমার কাছে আরো রয়েছে, অর্থাৎ সে বিশুকে ফাঁসানোর প্ল্যান করে। ওই দিন রাতেই নেহা আবার কিউ এর কাছে আসে আর বলে, আমিও তোমাদের সাথে ওই ভিডিওগুলো দেখতে চাই, আর তুমি অবিনাশের সাথে কথা বলো, কারণ সে অনেকদিন ধরেই তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে। তুমি যখন অবিনাশের সাথে দেখা করে সবকিছু ঠিক করে নেবে, তবেই না আমরা ওর বাসায় গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পাবো। কিউ নেহার কথা মতো অবিনাশের সাথে হেসে হেসে কথা বলে, আর এরই মধ্যে বিশু ভাগ্যকে জানায়, আমরা আবার আগের দিনের মতো অবিনাশের বাড়িতে গিয়ে ভিডিও দেখব। ওই দিন রাতে অবিনাশের বাড়িতে সবাই একে একে জড়ো হতে থাকে, কিন্তু তখনই সেখানে কদম চাচা এসে হাজির হয়। তখন সবাই মিলে সেখানে বই পড়ার নাটক করতে থাকে, কিন্তু ভিসিআর এর জন্য টাকা তো কদম চাচা নিজেই দিয়েছে, তা তো আর এরা কেউ জানে না।
আসলে সেদিন যখন ভাগ্যের বাবা কদম চাচাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিল, তখন কদম চাচা বাসায় ফেরার সময় অবিনাশের লুকিয়ে রাখা সেই অ্যাডাল্ট বইগুলো দেখতে পায়, আর এরপরেই সে নেহার সাথে এই সবকিছুর প্ল্যান করে ফেলে। এই সবকিছুই ছিল কদম চাচার প্ল্যান। এরপর কদম চাচা বাচ্চাদের সামনে নর্মালি কথাবার্তা বলতে শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে সে বলে ভাগ্য নেহাকে প্রপোজ করেছে, এখন নেহা যদি সেটা একসেপ্ট করে নেয় তাহলে কি হবে। আসলে তোমরা সেক্সের ব্যাপারে একটু বেশি কৌতূহল, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বয়সে ছেলে মেয়েদের ফিলিংস একটু একটু করে বাড়তে শুরু করে, শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ আসে। আর এই সেক্স হচ্ছে দুইটা মানুষ যখন ভালোবেসে বিয়ে করে তখন তার পরিণতি। কিন্তু তোমাদের মতো বয়সে এটা পুরোটাই অস্বাভাবিক, এটা একটা ন্যাচারাল প্রসেস। তাই তোমরা এটা নিয়ে জানতে তোমাদের বাবা মায়ের সাথে কথা বলতে পারো। আর তোমাদেরই বা কি দোষ দিব, তোমাদের বাবা মায়ের এই বয়সে তোমাদেরকে সময় দেওয়া উচিত, তোমাদেরকে নিয়ে বসে অনেক কিছু ডিসকাস করা উচিত। কিন্তু তারা নিজেদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। তবে তোমরা তো পারো তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে কৌতূহল জাগলে বাবা মায়ের সাথে ডিসকাস করতে। এরপর সবাই এই বিষয়গুলো বুঝতে পারে। পরদিন অবিনাশ তার বাবাকে কল দিয়ে তার কৌতূহলের সকল প্রশ্ন করতে থাকে। এখন আমরা আবার গল্পের প্রথমে চলে আসি, যেখানে অবিনাশের ছেলে সেই সেক্স এডুকেশন নিয়ে সাফার করছে। আর অবিনাশের স্ত্রী আর কেউ নয় বরং ডলি। আমাদের সমাজে টিনেজের ছেলে মেয়েদের মনে সেক্সের বিষয় নিয়ে নানা কৌতূহল জন্মাতে থাকে, কিন্তু বাবা মায়ের উচিত তাদের ছেলে মেয়েদেরকে পাশে বসিয়ে সেগুলো নিয়ে ডিসকাস করা। তাহলেই সকল অন্যায় অপরাধ থেকে তাদের ছেলে মেয়েদেরকে তারা বাঁচাতে পারবে। আর প্রত্যেকটা বাবা মায়েরই উচিত তাদের ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কারণ এই বয়সে ছেলে মেয়েরা খুব সহজেই নানা ভুলে লিপ্ত হয়। অবিনাশ তার ওয়াইফকে বলে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত। ঠিক যেমনটা আমাদের বয়সে কদম চাচা আমাদেরকে বুঝিয়েছিল, ঠিক তেমনি আমাদের ছেলেকে আমাদের নিজেদের বোঝাতে হবে। এসব কথাবার্তার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। তবে আমাদের প্রত্যেকের জীবনে বিশুর মতো একজন বন্ধু থাকে যে কিনা ভালোর থেকে খারাপের দিকে বেশি ইনফ্লুয়েন্স করে। তাই আমাদের বন্ধু নির্বাচন করতেও অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা জানাতে পারেন কমেন্ট করে। আজ আমরা গল্পের পাশাপাশি অনেক কিছুই শিখতে পেরেছি। তো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।